1981 সালে বদরুদ্দিন উমর ভাষা আন্দোলনের সাহিত্যিক স্থপতি এই নামে আমার একটা লেখা সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় ছাপা হয়। তখন আমি কেবল বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি। এই যে উমর ভাইয়ের সাথে আমার সম্পর্ক, সেটা এই গত 7 তারিখে তার জীবন অবসান হওয়ার পরও মৃত্যু উত্তর সময়েও চলমান আছে, এবং আমি যতদিন জীবিত থাকব ততদিন তার চিন্তার অনুধ্যান আমি করে যাব। এইটা হচ্ছে বদরুদ্দিন উমরের সাথে আমার যে ব্যক্তিগত যে সম্পর্ক, তার আখ্যান। অর্থাৎ আমি ছাত্র জীবন থেকেই বদরুদ্দিন উমরের গুণগ্রাহী ছিলাম, এবং নতুন করে যখন আমি অবসরে আসলাম তখন তার পিতা আবুল হাসিম বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক। তার গ্রন্থাবলী প্রকাশের জন্য যখন তার কাছে গেলাম, তখন সেই বই তিনি দিলেন বটে, কিন্তু সেই সাথে আরও আমার যেটা নেওয়া হলো তার কাছ থেকে, সেটা হলো বদরুদ্দিন উমরের বিভিন্ন বই, এবং শেষ পর্যন্ত এসে দাঁড়ালো যে বদরুদ্দিন উমর রচনাবলী, এবং যার 13 খণ্ড আমি এ পর্যন্ত প্রকাশ করতে পেরেছি এবং এটা সম্পাদনা করছি। তো এই যে উমর ভাইয়ের যে রচনাবলী এবং রচনাবলী ছাড়া বিচ্ছিন্ন যে বই, একক বই বা একাধিক বই একসাথে করে যে বের করেছে, এই বইগুলো সংখ্যা প্রায় 50-এর উপরে। তো কম বেশি প্রায় সবগুলো বই আমাকে পড়তে হয়েছে, এবং এই পড়াটা আমার জন্য হয়েছে খুবই আনন্দের। শুধু আনন্দের না, এটা আমার যে রাজনৈতিক চিন্তাধারা তার বিকাশে প্রভূত ভূমিকা রেখেছে। যেমন আমার ধারণা হয়েছে যে বদরুদ্দিন উমর বাংলাদেশ সৃষ্টির দার্শনিক ভিত্তিভূমি তৈরি করেছিলেন তাঁর সাম্প্রদায়িকতা, সংস্কৃতির সংকট এবং সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা গ্রন্থে। 71 সালে তো বাংলাদেশ হলো। বাংলাদেশ হবার পর থেকে তিনি বাংলাদেশের বিপ্লবের ধরন পর্যবেক্ষণ করে বেশ কতগুলো বই লিখেছেন। সেই বইগুলোর মর্মবাণী দুই দিকে গেছে। একটা হলো বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস, সমস্যা, সংকট এবং সম্ভাবনা। অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী অবস্থান, যে অবস্থান থেকে বেরিয়ে আসার জন্যে গণ অভ্যুত্থানমূলক রণনীতি, রণকৌশল কাজে লাগবে, এই ছিল তার ধারণা, এবং এটা উনি 1972 সাল থেকে বলে আসছেন। এবং উনার যে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বই, সেই বই একমাত্র বই যে বইতে ভাষা আন্দোলনকে প্রকৃত পটভূমিতে উপস্থাপন করা হয়েছে, যে পটভূমি হলো 1757 সালে সিরাজউদ্দৌলার শহীদ হবার পরবর্তী সময়ের যে গণতান্ত্রিক কৃষক আন্দোলন, সেই আন্দোলনের পটভূমি। অর্থাৎ 52 সালের ভাষা আন্দোলন এবং এই গণ অভ্যুত্থান ছিল ভারতবর্ষের কৃষক আন্দোলনের ধারাবাহিকতা। এবং এই কথাটা শুধু যে তার এই বইতে এসছে তা না, এই সাথে এই বই একটা জন ইতিহাস, একটা গণ ইতিহাস, একটা শ্রেণী সংগ্রামের ইতিহাস। অর্থাৎ একই সাথে নতুন ইতিহাস রীতি যে তিনি গড়েছেন তাই না, ইতিহাসের নতুন পদ্ধতি যে তিনি প্রবর্তন করেছেন তাই না, তিনি শ্রেণী সংগ্রামের ইতিহাস
কিভাবে লিখতে হয় তার একটা নমুনা তিনি এখানে দেখিয়েছেন। এবং এইভাবে আমরা যদি তার আরও অনেক গুরুত্বপূর্ণ বই এবং বইয়ের ধারাবাহিকতা রক্ষা করি, অনুসরণ করি, তাহলে দেখতে পাবো যে তিনি সাম্রাজ্যবাদ বিষয়ে, সামাজিক সাম্রাজ্যবাদ বিষয়ে অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। এবং তিনি বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের সাফল্য ব্যর্থতা নিয়ে তিনি আর এক সিরিজ বই রচনা করেছেন। এবং তিনি আর এক সিরিজ বই রচনা করেছেন পরিবেশ সম্পর্কে। তিনি আর এক সিরিজ বই রচনা করেছেন বাংলাদেশের অরাজকতা সম্পর্কে, অপরাধের জগৎ সম্পর্কে। তিনি আর এক সিরিজ রচনা করেছেন স্বৈর শাসন এবং মাফিয়া শাসন তথা এই যে আওয়ামী লীগ এবং শেখ মুজিব এবং শেখ হাসিনা, তাদের যে কঠোর শাসন ব্যবস্থা, তাদের যে স্বৈরতন্ত্র, তাদের যে মাফিয়াতন্ত্র এবং তাদের যে ফ্যাসিবাদী আন্দোলন, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি ব্যাপক ভূমিকা তার গ্রন্থাবলীর ভিতরে রেখেছেন। শুধু তাই না, তিনি সংগঠন তৈরি করেও সেখানে আন্দোলন সংগঠিত করেছেন। তো এইভাবে দেখা যাচ্ছে ওনার যে শতাধিক গ্রন্থ বার হয়েছে, যে শতাধিক গ্রন্থের সাথে অনেক দিক দিয়ে আমার সম্পর্ক স্থাপিত হয়েছে। এবং সেই শতাধিক গ্রন্থের যে শিক্ষা, সেই শিক্ষাকে অতিক্রম করে, সেই শিক্ষাকে গ্রহণ না করে বাংলাদেশের বৈপ্লবিক আন্দোলনের দিকে এগিয়ে যাওয়া খুবই কঠিন এবং আমার মতে প্রায় অসম্ভব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের যে বৈপ্লবিক আন্দোলন, সেই আন্দোলনে বদরুদ্দীন ওমর সবসময় প্রাসঙ্গিক হয়ে থাকবেন। তার যে গবেষণা, তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা বিশ্বের বুকে, শুধু বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া না, সারা বিশ্বের বুকে, কোরিয়া, ভিয়েতনাম, তিরাত, আলবেনিয়া, রাশিয়া, চীন, এই যে দেশগুলো বা আরও কিউবা এবং আরও অন্যান্য দেশ আছে, যে দেশগুলোর ভেতরে মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও সেতুংয়ের মৃত্যুর পরবর্তী সময়ে বদরুদ্দীন উমরের মতো মার্ক্সবাদী চিন্তাবিদ, এত বড় মার্ক্সবাদী চিন্তাবিদ আর কাউকে খুঁজে পাওয়া কঠিন। যদিও আমরা খুঁজে পাচ্ছি চে গুয়েভারাকে, ফিদেল কাস্ত্রোকে, আমরা খুঁজে পাচ্ছি হো চাচাকে, আমরা খুঁজে পাচ্ছি কিম ইল সুংকে, আমরা খুঁজে পাচ্ছি আনোয়ার হোজ্জাকে এবং আমরা আরও অনেক মানুষকে খুঁজে পাচ্ছি। কিন্তু বদরুদ্দীন উমরের মতো এত ব্যাপকভাবে সারাটা জীবন, তিনি 40 বছর বয়সে ইউনিভার্সিটি পরিত্যাগ করছেন রাজনীতি করার আকাঙ্ক্ষায়। এই 40 থেকে শুরু করে আজকে 94 বছর পর্যন্ত, এই যে বাকি 44 বছর, এই বাকি 44 বছর যাবৎ ক্রমাগতভাবে এই 100 বইয়ের মাধ্যমে, শুধু না, আন্দোলনে, বিদ্রোহে তিনি যে ব্যাপক সংগ্রামী জীবন যাপন করেছেন, তার মাধ্যমে তিনি এটা প্রমাণ করেছেন যে বিশ্ব মার্ক্সবাদী আন্দোলন, আন্তর্জাতিক এই মার্ক্সবাদী আন্দোলনে তিনি তার ভূমিকা শক্তিশালীভাবেই রেখেছেন। এবং আমি এই কথা বলে শেষ করব যে আজকে ভারত বাংলাদেশের প্রতি যে দৃষ্টিতে দেখছে, সেই শিশু বাংলাদেশকে যেভাবে তারা দেখেছে এবং যেভাবে বাংলাদেশকে চারিদিক থেকে জাপটে ধরার চেষ্টা করেছে, সেই সম্প্রসারণবাদী, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী ভারতের আগ্রাসন থেকে বদরুদ্দীন উমর ঢাল হয়ে আমাদের রক্ষা করেছিলেন এতদিন। তার মৃত্যুর পর এই ঢাল আমাদের সামনে থেকে অপসারিত হয়েছে। এখন আমরা যদি তার দৃষ্টিভঙ্গি এবং তার বিশ্বদৃষ্টি এবং তার অনুশীলিত পন্থাগুলি যদি আমরা বিচার বিবেচনা না করি এবং সেগুলো যদি তুলে না ধরি, তাহলে ভবিষ্যতে আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে অবশ্যই ব্যর্থ হব।
এই অর্থে যে বদরুদ্দীন ওমর মৃত্যুর পরও তার চিন্তার শক্তিশালী ধারা আমাদের ভিতরে প্রবাহিত করে গেছেন। এবং এই কারণে আমি বলতে চাই, কমরেড বদরুদ্দীন ওমর, লাল সালাম, কমরেড বদরুদ্দীন ওমরের চিন্তাধারা অমর হোক।